মনিকা খুব ছোট থেকে লুচি আর ঘুগনি খেতে খুব ভালোবাসে। কবে কোথায় কিভাবে তার এই লুচি ঘুগনি খাওয়ার অভ্যাস হলো সেটা কেউই জানে না। তবে সবাই এটুকু জানে যে সপ্তাহে 2-3 বার মনিকাকে লুচি ঘুগনি বানিয়ে না দিলে মনিকা হয়তো তাদের মাথাটাই খেয়ে ফেলবে। এখনো মনিকা একইভাবে ছেলে মানুষদের মতো লুচি ঘুগনি খাওয়া নিয়ে জেদ করে। এমনই একদিন, মা লুচি ঘুগনি কোথায়? খাবারের টেবিলে তো দেখছি সব উল্টোপাল্টা খাবার বানিয়ে রেখেছো। সেই 3 দিন আগে তুমি লুচি ঘুগনি করে দিয়েছিলে, হিসাব মতো আজকে তোমার আবার লুচি ঘুগনি করার কথা। কোথায় আমার লুচি ঘুগনি? আজকে লুচি ঘুগনি করিনি, তোর বাবার শরীরটা ভালো না, খুব অম্বল হয়ে গেছে, তাই জন্য আজকে অন্যরকম খাবার বানিয়েছি যেগুলোতে তেল ঝাল খুব একটা লাগে না। আজকে এটা খেয়ে নে, কালকে সত্যি সত্যি তোকে লুচি ঘুগনি বানিয়ে দেবো। বাবার অম্বল হয়েছে বলে আমি লুচি ঘুগনি খাবো না? আমার মাথা যন্ত্রণা হলে কি বাবা ওষুধ খায়, নাকি আমার জ্বর হলে বাবা অফিসে যাওয়া বন্ধ করে দেয়? কোনোটাই করে না তো। তাহলে বাবার অম্বল হয়েছে বলে আমি লুচি ঘুগনি খাবো না কেন? উল্টোপাল্টা যুক্তি দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি এত ছেলে মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর মেয়ে একটাও দেখিনি। তুই তো জানিস তোর বাবাও লুচি ঘুগনি খেতে ভালোবাসে। লোকটা অম্বলে কষ্ট পাচ্ছে, আজকে লুচি ঘুগনি বানালে তোর বাবা তো খেতে পারবে না। তুই বাবার সামনে বসে তোর বাবার পছন্দের খাবারটা খাবি, তোর কষ্ট হবে না? কষ্ট হবে কেন, বরং আজকে আমার মজা হবে। বাবার ভাগের লুচিগুলো আমি খেতে পারবো। যাও তো, এবার তাড়াতাড়ি বানিয়ে এনে দাও। মালবিকা দেবী মনিকার কথার আর কোনো উত্তর দেয় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। মনিকার বাবা সুবীর বাবু তার এক বন্ধুর মেয়ের বিয়েতে মনিকাকে নিয়ে যেতে চায়। মনিকা প্রথমে যেতে চায় না, কিন্তু যেই মুহূর্তে মনিকা জানতে পারে যে ওই বিয়ে বাড়িতে লুচি আর ঘুগনি বানানো হয়েছে, সেই মুহূর্তে মনিকা তাড়াতাড়ি রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সেখানে গিয়ে কারোর সঙ্গে কথাবার্তা কিংবা দেখা করা তো দূরের কথা, মনিকা আগেই লুচি ঘুগনি স্টলের দিকে চলে যায়। সেখানে গিয়ে তার আলাপ হয় প্রীতমের সঙ্গে। প্রীতমও লুচি ঘুগনি খেতে ভালোবাসে। কি হলো, এবার সরুন, আপনি তো একটার পর একটা লুচি খেয়েই যাচ্ছেন। সব লুচি আপনি একাই খেয়ে নিলে বাকিরা কি আঙুল চুষে বাড়ি ফিরবে? আমাকে দেখে আপনার মনে হচ্ছে এখানে যত লুচি আছে সব খেয়ে নেওয়ার মতো শক্তি আমার আছে? আমি লুচি ঘুগনি খেতে ভালোবাসি বলে শুধু একটু বেশি করে নিচ্ছি, তাতে হয়তো আপনার কম পড়বে বলে তো আমার মনে হয় না। আমিও তো লুচি ঘুগনি খেতে ভালোবাসি বলেই এখানে এলাম। এখানে এসে তো আমি স্টলের সামনেই যেতে পারছি না। আপনি কখন থেকে দাঁড়িয়ে লুচি নিয়েই যাচ্ছেন। এবার সরে যান, আমি লুচি নেব। এইরকম মেয়ে তো আমি নিজের জন্য খুঁজছিলাম। ভাগ্যিস বন্ধুর বিয়েতে এলাম, একদম আমার জন্য যোগ্য পাত্রী খুঁজে পেলাম। এই মেয়েও তো শুনছি লুচি ঘুগনি খেতে ভালোবাসে, তার মানে বিয়ের পরে আমাকে প্রত্যেকদিন লুচি ঘুগনি বানিয়ে খাওয়াবে। খুব মজা হবে। বাড়িতে গিয়ে মাকে আজই সমস্ত ঘটনা জানাতে হবে। বিয়ে বাড়ি থেকে যাওয়ার আগে প্রীতম মনিকার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেয় এবং তার ঠিকানা নিয়েই বাড়ি ফেরে। বাড়ি গিয়ে প্রীতম মনিকার কথা তার মাকে জানায়। ছেলের পছন্দে না করবে না বলে প্রীতমের মা কমলা দেবী প্রীতম আর মনিকার বিয়ের কথা বলতে মনিকাদের বাড়িতে যায়। মনিকাকে একবার দেখেই কমলা দেবীর পছন্দ হয়ে যায়। অন্যদিকে মনিকার বাবা মায়েরও প্রীতমকে পছন্দ হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে প্রীতম আর মনিকার বিয়ে হয়ে যায়। আমি ভাবতেই পারছি না আমার মেয়ের এত ভালো আর এত বড় বাড়িতে বিয়ে হয়ে গেল, শুধুমাত্র ওই লুচি ঘুগনি খাওয়ার প্রতিভার জন্যই। প্রতিভাই বটে, লুচি ঘুগনির জন্য আমাদের মেয়ে মানুষ খুন করতেও তো দুবার ভাববে না। একটু পরেই আমি শ্বশুর বাড়ি চলে যাব, আর তোমরা এখনো আমাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করছো। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি, জানো তো। মনিকার কথায় তার বাবা এবং মা দুজনেই দুঃখ প্রকাশ করে। তারা মনিকাকে নানান রকমের কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই মনিকা আর প্রীতম মনিকার বাবা মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সেই দিনটা মোটামুটি কোনো রকম ভাবে কাটে। পরের দিন সকালবেলা থেকেই মনিকা রান্নাঘর দখল করে। আসলেই দখল করে। সে তার স্বামী বা শাশুড়ি মা কাউকে রান্নাঘরে ঢুকতে দেয় না। সকাল থেকে রান্নাঘরের মধ্যে একটা হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে মনিকা খাবার টেবিলে প্রত্যেকের জন্য সকালের খাবার পরিবেশন করে দেয়। আমি সকাল থেকে অনেক রকমের লুচি বানিয়েছি। আমি তো জানি না তোমরা কে কি রকম লুচি খেতে ভালোবাসো, তাই আর কি। লুচির আবার ভাগ হয় নাকি? আর কত নতুন নতুন জিনিস যে দেখবো, উপরওয়ালাই জানে। কি ধরনের লুচি বানিয়েছো শুনি? এই দেখুন, এটা ছোট লুচি, এটা নরমাল সাইজের লুচি, এটা বড় লুচি। প্রথম লুচিটা ডুবো তেলে ভাজা,
পরেরটা চাকা তেলে ভাজা, আর বড় লুচিটা বেশ কড়া করে অল্প তেলে ভাজা। আপনারা কে কোনটা খাবেন আর কটা খাবেন নিয়ে নিন, আরো লুচি রাখা আছে। দেখলে মা, আমি বলেছিলাম না এই মেয়ে আমার জন্য একদম পারফেক্ট। বিয়ের পরের দিন সকালবেলায় এত আনন্দ করে লুচি আর ঘুগনি খাবো আমি কল্পনাও করতে পারিনি। এইভাবেই তারা নানান রকমের আলোচনা করতে করতে কিছুক্ষণের মধ্যেই প্রীতম এবং মনিকা সমস্ত লুচি ঘুগনি খেয়ে শেষ করে ফেলে। প্রীতম এবং তার মা দুজনেই মনিকার খাওয়ার গতিবেগ দেখে একেবারে অবাক হয়ে যায়। প্রীতমের প্রশ্রয় পেয়ে মনিকার লুচি ঘুগনি খাওয়ার প্রবণতা আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। ঘুগনি খাওয়ার জন্য সে আর কোনো কিছুর কোনো রকমের তোয়াক্কা করে না। প্রত্যেকদিন লুচি আর ঘুগনি খেয়ে খেয়ে কমলা দেবীরও শরীর খারাপ করে। আমি আমার শেষ কথা আজকেই জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে আর লুচি ঘুগনি রান্না হবে না। আমার কোলেস্টেরল কতটা বেড়ে গেছে তোমার কোনো আইডিয়া আছে? প্রত্যেকদিন লুচি ঘুগনি খেয়ে খেয়ে তোমার আর প্রীতমের চেহারাটা কি বানিয়েছো একবার দেখেছো? প্রীতম বাইরে কাজ করে, প্রত্যেকদিন এভাবে তেলে ভাজা খেয়ে যদি ওর রাস্তায় কোনো অসুখ করে, তাহলে আপনি আপনার ছেলেকে খেতে বারণ করুন। আমাকে বারণ করছেন কেন? আমি তো প্রত্যেকদিন লুচি ঘুগনি খাবই। আর এখন আমি মোটা হই বা রোগা হই, আমার কোনো রকমের মাথা ব্যথা নেই, কারণ এখন তো আমার বিয়ে হয়েই গেছে। এখন আমাকে আর কে বা দেখবে? এখন আমি শান্তি করে লুচি ঘুগনি খাবো। এভাবেই মনিকার সাথে তার শাশুড়ি মায়ের প্রায় দিনই ঝগড়া বাঁধে। একদিন সত্যি অত্যাধিক লুচি ঘুগনি খাওয়ার ফলে প্রীতমের খুবই শরীর খারাপ করে। অফিস চলাকালীনই সে অসুস্থ হয়ে পড়ে। তার অফিসের বন্ধু বান্ধবরা তাকে বাড়ি ছেড়ে দিয়ে যায়। এই ঘটনার পর কমলা দেবী বাড়িতে লুচি আর ঘুগনি বানানো একেবারেই বন্ধ করে দেয়। বাড়িতে লুচি ঘুগনি না বানাতে পেরে মনিকা প্রায় পাগল হয়ে ওঠে। এমনই একদিন সে লুচি ঘুগনি খাবে বলে তাদের পাড়ায় একজনের বাড়ি থেকে লুকিয়ে বেশ অনেকটা লুচি ঘুগনি চুরি করে নেয়। লুচি ঘুগনি কম পড়ায় সেই অনুষ্ঠান বাড়ির লোকজন সেখানকার রাঁধুনিকে ধরে খুবই বকাবকি করে। সত্যি বলছি বাবু, বিশ্বাস করুন আমি একটু জিনিস কম দেইনি বা আমি কম লুচিও বানাইনি। আপনারা যেই মাপের ঘুগনি বানাতে বলেছিলেন সেই মাপেরই ঘুগনি বানিয়েছি। কিছুতেই বুঝতে পারছি না এমন ভাবে 4-5 জনের লুচি ঘুগনি কম কি করে হলো। তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করেই চিনি। তুই কোথাও কাজ পাচ্ছিলিস না বলে আমি তোকে আমার বাড়ির অনুষ্ঠানে রান্না করতে দিলাম, আর তুই সেখান থেকেও চুরি করলি। আমার নিজের ওপরই রাগ হচ্ছে। এখন এই মুহূর্তে আমি লোকদের কি বলবো যে আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের খাবার নেই? তুই এটা ঠিক করলে না কিন্তু ছোট। আমি জানি এখানে এসে কেউই হয়তো লুচি ঘুগনি চুরি করেছে, আর না হয় প্রয়োজনের বেশি লুচি ঘুগনি খেয়েছে। তা না হলে হঠাৎ করে এতটা কম পড়ে যাওয়া তো সম্ভব নয়। আমাকে এখানে নিমন্ত্রণ করেছে আর আমি মাত্র 8টা লুচি খেতে পেরেছি। একটু বেশি লুচি নিয়েছি বলে সবাই কিভাবে আমার দিকে দেখছিল। মাত্র 8টা লুচি খেয়ে কি মন ভরে? সেই জন্যই তো আমাকে চুরি করতে হলো। আমাকে তুমি ক্ষমা করো উপরওয়ালা। মনিকা নিজের মনে মনে আরো নানান রকমের কথা ভাবতে থাকে। ওদিকে অনুষ্ঠান বাড়ির লোকজন রাঁধুনিকে খুবই অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। মনিকার লুচি ঘুগনি খাওয়া প্রায় বন্ধ হয়ে আসে। সেই সাথে সে আর কোনো রকমের নিমন্ত্রণও পায় না। হঠাৎই সে খবর পায় পাশের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এবং সেখানে লুচি ঘুগনি বানানো হবে। কিন্তু সেই অনুষ্ঠানে মনিকা বা তার শ্বশুরবাড়ির কেউই নিমন্ত্রিত না থাকায় মনিকাকে লুচি ঘুগনি খাওয়ার জন্য আলাদা প্ল্যান বানাতে হয়। লুচি ঘুগনির জন্য এখন যদি আমাকে চুরি করতে হয় তাহলে আমি তাই করব, কিন্তু লুচি ঘুগনি আমি খেয়েই ছাড়বো। দেখি এরা আমাকে কিভাবে আটকায়। পাশের বাড়িতে উৎসবে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, আমাকে লুচি ঘুগনি খাওয়া থেকে তো আটকাতে পারবে না। এই বলে মনিকা রাত্রিবেলা তাদের বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে। তার শ্বশুর বাড়ির একটা জিনিস বড্ড ভালো ছিল, তারা কেউই রাত 9টার পরে আর জেগে থাকতো না। মনিকা রাত 9টা বাজার অপেক্ষা করতে থাকে। সবাই ঘুমিয়ে পড়ার পরেই মনিকা বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে তাদের পাশের বাড়িতে চলতে থাকা অনুষ্ঠানের খাবার যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে পৌঁছায়। সেই মুহূর্তে রান্নার জায়গায় কেউ ছিল না। সেখানে গিয়ে লুচি ঘুগনির গন্ধ পেয়ে মনিকা কেমন যেন হারিয়ে যায়। নির্দ্বিধায় নিশ্চিন্তে সে একটার পর একটা লুচি তার ব্যাগে ভরতে থাকে। বেশি পরিমাণে লোভ করতে গিয়ে মনিকা অনেকটা বেশি দেরি করে ফেলে। তার বেরোনোর আগেই সেই রান্নাঘরে লোকজন চলে আসে। এই কে রে? কে ওখানে? এই মেয়ে, কে তুমি? কি করতে এসেছো এখানে? খাবার চুরি করতে নাকি? দেখতে শুনতে তো ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, তারপরে ওইভাবে লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করছো? না মানে আসলে আপনি আমার কথাটা একটু বুঝুন। আমি যেটা বলতে চাইছি সেটা হলো। চুপ, একদম চুপ। ব্যাগটা দেখি তোমার, ব্যাগে কি আছে? বের করে এক্ষুনি ব্যাগটা আমার হাতে দাও বলছি। আমি এখানে কষ্ট করে রান্না বান্না করবো আর কোথাকার কে এসে চুরি করে নিয়ে চলে যাবে? খাবারে কম পড়লে তারপর তো আমাকেই সেটা কৈফিয়ত দিতে হবে। নিজের কাজের জায়গায় এত বড় রিস্ক আমি নিতে পারবো না। দাও ব্যাগটা দাও বলছি।
ব্যক্তিটির কথা শুনে মনিকা ভয় পেয়ে তার হাতের ব্যাগটা তাকে দিয়ে দেয়। ব্যাগটা খুলে দেখতেই ব্যক্তিটি অবাক হয়ে যায়। ব্যাগের মধ্যে এতগুলো লুচি এবং এক টিফিন বাক্স ঘুগনি রাখা দেখে ছোটুর মাথা খারাপ হয়ে যায়। সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। এখানে আপনি কতজনের খাবার নিয়ে যাচ্ছেন জানেন? অন্তত পক্ষে 5-6 জনের খাবার আছে এখানে। এতগুলো লুচি ঘুগনি যদি আপনি নিয়ে চলে যান তাহলে তো আবার আমাকে বানাতে বসতে হবে। তার থেকে বড় কথা হলো খাবার কম পড়লে আমার কত বড় অপমান হবে আপনার কোনো ধারণা আছে? এই পাড়াতে এই ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। সেই দিনও সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন। সেই দিন আমি আপনার কাঁধে ব্যাগ দেখেছিলাম। এখন জানি না কেন আমার মনে হচ্ছে আমি 2 4 করতে পারবো। উফ বাবা, কম তো পড়েনি। তাহলে শুধু শুধু কেন এত চিৎকার করছেন? সমস্ত কিছু ফেরত তো দিয়ে দিলাম। একটু গলার আওয়াজটা নামিয়ে কথা বলুন, আমি চলে যাচ্ছি। একদম কোথাও যাবেন না, চুপচাপ এখানেই দাঁড়াবেন। আমি এক্ষুনি লোক ডেকে আনছি। আপনি চুরি করেছেন আর তার শাস্তি আপনাকেই পেতে হবে। 1 লাখ টাকা চুরি করলেও যেমন চুরি করা, তেমনি 10টা লুচি চুরি করার পরেও চুরি করা। শাস্তি তো আপনাকে পেতেই হবে। মনিকা অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ওই ব্যক্তিটি মনিকার কোনো কথাই শোনে না। সে ওই বাড়ির লোকজনেদের ডেকে নিয়ে আসে, সেই সাথে মনিকার ব্যাপারে তাদেরকে সমস্ত কিছু বলে দেয়। এই, তুমি প্রীতমের বউ না? তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আমরা তো তোমাদেরকে নিমন্ত্রণ করিনি, কেনই বা করব? তোমরা তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় কেউই হও না, তাও তুমি আমাদের বাড়িতে অনুষ্ঠানে কেন এসেছো? এমনি এমনি আসেনি তো, লুচি ঘুগনি চুরি করতে এসেছে। এরকম লুচি ঘুগনি পাগল বউ আমি আগে একটাও দেখিনি। এই মহিলার জন্য আগেও একটা কাজের বাড়িতে আমাকে অনেক অপমান হতে হয়েছে। এবারে আমি আমার নিজের ঘরে কোনো রকমের অপমানের বোঝা নিতে পারবো না। আপনারাই দেখুন এর কি ব্যবস্থা করবেন। তুমি চিন্তা করো না, জানি এতে তোমার কোনো দোষ নেই। আমি এক্ষুনি ওর বাড়ির লোককে জানাচ্ছি, যা ব্যবস্থা নেওয়ার ওরাই নেবে। বিশাখা দেবী কিছুক্ষণের মধ্যেই প্রীতম এবং তার মাকে বাড়ি থেকে ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে আসে। বিশাখা লুচি ঘুগনি চুরি করার কথা শুনে প্রীতম এবং তার মা দুজনেই প্রচন্ড লজ্জায় পড়ে। তোমার লোভ তোমাকে কোথায় নামিয়ে এনেছে একবার লক্ষ্য করেছো বৌমা? আমার তোমাকে নিজের বাড়ির বৌমা বলতেও লজ্জা করছে। তোমার সাথে যাদের কোনো সম্পর্ক নেই, কোনো চেনা জানা কিছু নেই, তুমি তাদের বাড়িতেও লুচি ঘুগনি চুরি করতে চলে গেলে? পারলে এমন করতে তুমি? আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এরকম করব না। আসলে আপনি তো আমাকে অনেকদিন লুচি ঘুগনি খেতে দেননি, তাই আমি নিজের লোভ সামলে রাখতে পারিনি। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আমার জন্য আগেও একটা অনুষ্ঠান বাড়িতে আপনাকে অপমানিত হতে হয়েছিল, সেই দোষও আজকে আমি স্বীকার করে নিচ্ছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। এই বলে সবার সামনে দিয়ে মাথা নিচু করে মনিকা সেখান থেকে চলে যায়। তার স্বামী এবং শাশুড়ি মা সবার কাছে ক্ষমা চেয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। সেই ঘটনার পর থেকে মনিকার মাথা থেকে লুচি ঘুগনি খাওয়ার ভূত একেবারেই নেমে যায়। সুলেখা এবং কমলেশ শহরের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে থাকতো। তাদের দুজনের জন্য সেই ঘরটা যথেষ্ট হলেও তাদের ঘরে লোক সংখ্যা যখনই 2 জনের থেকে 3 জন হয়ে যেত তাদের খুবই অসুবিধা হতো। সুলেখা এবং কমলেশ দুজনে মিলে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। হঠাৎই একদিন কমলেশের ফোনে তার মাসির ফোন আসতেই তাদের চিন্তায় মাথায় হাত পড়ে যায়। আমরা দুজনে মিলে কোনো রকম এই ঘরে মানিয়ে নিতে পারি, কিন্তু আমার মাসির মেয়েরাও যদি এখানে এসে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? মাসি কোনোদিনও তো আমার কাছে কিছু চাইওনি, এই প্রথমবার কিছু চাইলো, তাই আমি মুখের উপর নাও করতে পারিনি। মাসির মেয়েরা মানে কতজন আসবে আর ওরা কতদিনই বা থাকবে? 2-1 দিন আমরা ব্যবস্থা করে নিতে পারবো, অসুবিধার কিছু নেই। তুমি মাসিকে না করলে মাসি ভাবতো তোমার বউ তোমাকে শিখিয়ে দিয়েছে, তার চেয়ে বরং এটাই ভালো করেছো, ওদেরকে আসতে বলে দিয়েছো। আসলে আমার মাসির বড় মেয়ের বিয়ে, তাই মাসির 3 মেয়ে শহরে আসবে শপিং করতে, আর যতদিন না শপিং করা হচ্ছে ওরা এখানেই থাকবে। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের একদিনে সব ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে শপিং করিয়ে দেব, তাহলে খুব বেশি দিন অসুবিধা হবে না। এই কথা বলে সুলেখা এবং কমলেশ যে যার নিজের মতো কাজে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। কমলেশের মাসির 3 মেয়ে সঞ্জনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়িতে চলে আসে। সুলেখার 3 ননদ তাদের বাড়িতে ঢোকার আগেই তার ননদের প্রত্যেকের হাতে একটি করে ট্রলি ব্যাগ দেখে সুলেখার ভয়ে বুক কাঁপতে থাকে। ওরে বাবা, এরা কত ব্যাগ নিয়ে এসেছে! এরা কতদিনের জন্য থাকবে বলে এসেছে কিছুই তো বুঝতে পারছি না। মুখের উপর জিজ্ঞাসা করলেও তো খারাপ ভাববে। কি হলো বৌদি, তুমি হঠাৎ আমাদের দেখে এরকম চুপ করে গেলে যে? আমরা অনেকদিন থাকবো ভেবে কি ভয় পাচ্ছ? তুমি চিন্তা করো না, আমাদের যত তাড়াতাড়ি শপিং হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি ফিরে যাব। আর এগুলো ট্রলি এনেছি, ফেরার সময় জিনিসগুলো তো নিয়ে ফিরতে হবে, সেই জন্যই। যাক বাবা,
বুকে বল এলো। এরা যখন বেশি দিন থাকবেই না, তাহলে থাকার জন্য একটু জোর করাই যায়। আমি কেন ওদের বুঝতে দেব যে ওরা বেশি দিন থাকলে আমাদের অসুবিধা হবে? সঞ্জনার কথা শুনে সুলেখা মনে বল পায় এবং সেই জন্য সে নিজেই তার 3 ননদকে থাকার জন্য বলে। ইমা, সে কি কথা? আমি তো ভাবলাম তোমাদেরকে নিয়ে শহরে ঘোরাবো আর অনেক অনেক আলাদা আলাদা জায়গায় শপিং করতে নিয়ে যাব। তোমরা তাড়াতাড়ি চলে গেলে সেটা তো হবে না। তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এখানেই থাকো। দেখলে দিদি, আমি বলেছিলাম না কমু দাদার বউ খুব ভালো, আমাদের কিছুতেই তাড়াতাড়ি শহর থেকে ফিরতে দেবে না। ঠিক আছে বৌদি, আমরা ততদিন এখানেই থাকবো। শুধু শুধু এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে তোমার মনকে কষ্ট দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো বলো? তুমি সত্যিই খুব ভালো গো বৌদি। আমরা তাহলে এখন এখানেই থাকবো আর ধীরে সুস্থে শপিং করব। দিদির বিয়ে তো এখনো প্রায় 3-4 মাস দেরি আছে, তাই অসুবিধার কিছু নেই। তাদের কথা শুনে সুলেখা মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে কমলেশের গলার আওয়াজে তার জ্ঞান ফেরে। কমলেশ সুলেখাকে তার মাথা ঘোরার কারণ জিজ্ঞাসা করলে সে তার ননদদের সামনে কিছু বলতে পারে না। একটু ঠিক করে নিজের খেয়াল রেখো, তোমাকেই এখন নিজের খেয়াল রাখতে হবে আর আমার মাসির মেয়েদেরও যত্ন করতে হবে। আমি তো এখানে থাকতে পারবো না। কেন? তুমি কোথায় যাবে? আর নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় গিয়েই বা থাকবে? কি সব বলছো বলো তো? তোমরা 4 জন মিলে এই ঘরটাতে থাকলে আমি কোথায় থাকবো বলো? আর আমি থাকলে তো আমার বন্ধুদের অসুবিধা হতে পারে। তোমরা এখানেই থাকো, আমি সকাল বিকেল আসা যাওয়া করবো আর কয়েকদিন আমার বন্ধু রাজুর বাড়িতে থাকবো। উপরওয়ালা এবার অন্তত এই মেয়েগুলোর মাথায় একটু বুদ্ধি দাও। এরা যেন বুঝতে পারে যে ওদের দাদা ওদের কারণে নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে থাকার কথা বলছে। তাহলে যদি ওরা একটু তাড়াতাড়ি চলে যায়। সত্যি দাদা, তুই একদম আগের মতোই আছিস। আমি ভেবেছিলাম বড় হয়ে বিয়ে করে তুই পাল্টে যাবি, কিন্তু তুই একই রকম আছিস। আমরা আছি বলে তুই বন্ধুর বাড়ি চলে যাবি বললি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। সত্যি তো, তুই থাকলে আমরা মেয়েরা শান্তিতে সব বিষয়ে গল্পও করতে পারবো না আর ঠিকমতো ঘুমাতেও পারবো না। তুমি কি এখনই চলে যাবে দাদা, নাকি তুমি এখন এখানে থাকবে আর রাত্রিবেলা যাবে? আমার মনে হয় তুমি এখন চলে গেলেই সুবিধা। শুধু শুধু অন্য লোকের বাড়িতে রাত্রিবেলা যাবে কেন? রাতে কেউ কারোর বাড়ি যায়? তাদের কথা শুনে কমলেশ আর সুলেখা দুজনেই অবাক হয়ে যায়। সেদিন কমলেশ তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে গেলে সুলেখা তার ননদদের সাথে এক ঘরে এক ছাদের তলায় থাকতে শুরু করে। সঞ্জনা, অর্পিতা এবং দীপার ব্যবহারে সুলেখা বুঝে পায় না যে তার ননদরা আসলেই খুবই সরল নাকি প্রচন্ড চালাক। একদিন সবাই মিলে বিছানায় শুয়ে আছে এমন সময় সঞ্জনা ঘুমের ঘোরে কি সব বিড়বিড় করতে থাকে। বিড়বিড় করতে করতে ঘুমের ঘোরেই সুলেখার গালে ঠাস করে সে একটা চড় মারে। সুলেখা ঘুম থেকে উঠে দেখে সঞ্জনা স্বপ্নে কথা বলছে। তোকে আজকে আমি ছাড়বো না। তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? তুই কি ভাবছিস আমরা কিছুই বুঝতে পারছি না? আমি জানি তোরা আমাদেরকে পছন্দ করিস না, কিন্তু তাই বলে এমন অপমান করবি? আরেকদিন আমাদের অপমান করে দেখ, তাহলে একটা চড়ও মাটিতে পড়বে না। বাবারে, এই মেয়ে ঘুমিয়ে আছে নাকি জেগে জেগে আমাকে শুনিয়ে এসব কথাগুলো বলছে? এত জোরে চড়টা মারলো যে এখন আমার গাল ব্যথা করছে। এদের পাশে ঘুমালে আমি কোনোদিনও ঠিকভাবে ঘুমাতেই পারবো না। এই বলে সুলেখা নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার গা হাত পা খুব ব্যথা হয়, কিন্তু তা সত্ত্বেও সুলেখা ঘরের সমস্ত কাজ একা একাই করে। তার 3 ননদ সারাদিন ঘুরে বেড়ায় আর শপিং করে। সারাদিন কাজ করার পরে সুলেখা শান্তি করে নিজের বিছানাতে একটু ঘুমাতেও পারে না। সারাদিন সবার সামনে কমলেশের সাথে সেভাবে কথা হয় না ভেবে সুলেখা প্রায়ই তাকে রাত্রিবেলা ফোন করে। একদিন সুলেখা আর কমলেশ কথা বলছে আর তাদের কথার আওয়াজে সুলেখার ননদের ঘুম ভেঙে যায়। সারাদিন এত খাটাখাটনি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শপিং করলাম, রাত্রিবেলা বাড়িতে এসে কোথায় একটু শান্ত করে ঘুমাবো তার কোনো উপায় নেই দেখছি। অতিথিদের কিভাবে সেবা যত্ন করতে হয় তার বিন্দুমাত্র জ্ঞান তোমার মধ্যে নেই, তাই না বৌদি? তোমরা আমার বাড়িতে থাকছো, খাচ্ছো, আমি তোমাদের সব কাজ করে দিচ্ছি, তারপরও আমি নিজের স্বামীর সঙ্গে একটু কথা বলতে পারবো না? তোমরা কি চাও আমার স্বামী যেরকম বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে আমি সেরকম ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি? তা তুমি থাকতেই পারো, শুধু সকাল বিকাল এসে আমাদের জন্য রান্নাটা করে দিয়ে যেও। এমনিতেই তোমাদের ঘরে এসি নেই, গরমের মধ্যে চাপাচাপি করে 4 জন মিলে থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ননদের মুখে এমন কথা শুনে সুলেখা কি বলবে কিছু বুঝে পায় না। তার ননদরা তাদের বাড়িতে অতিথি হয়ে এসে তাদেরকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এমন ঘটনা যে বাস্তবে ঘটে তা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না।
দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। সঞ্জনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়ি ফিরে যাওয়ার নামই করে না। আর তাদের সাথে থাকতে থাকতে সুলেখা প্রায় পাগল হয়ে উঠেছিল। এমনই একদিন সুলেখা সারা বাড়ির সমস্ত কাজ করে রাত্রিবেলা ঘুমাতে যাবে, এমন সময় সে দেখে তাদের ঘরের আলো তখনও বন্ধ হয়নি। রাত 12টা বেজে গেছে, এখনো ঘরে লাইট জ্বালিয়ে তোমরা তিনজনে কি করছো? আমি তো ঘুমাবো, লাইটটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে সুলেখা কাউকে কিছু না বলে লাইটটা অফ করে দেয়। এই দেখে তার 3 ননদ খুবই রেগে যায়। সুলেখা লাইট অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জনা উঠে আবার লাইটটা জ্বালিয়ে দেয়। আবার কেন লাইটটা জ্বালিয়ে দিলে? আমি কি রাত্রিবেলা শান্তি করে একটু ঘুমাতেও পারবো না? এখন লাইট বন্ধ করে শুয়ে পড়ো, যা করার কালকে সকালে করবে। তুমি দেখতে পাচ্ছ না আমরা আমাদের বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে কথা বলছি? কতদিন ওদের সাথে দেখা হয়নি বলো তো? আমি কতবার আমার বান্ধবীদের বলছি ওরা যদি এখানে চলে আসে তাহলে সবাই মিলে একসঙ্গে শপিং করতে যেতে পারবো। এমনিতেও এই বিছানায় এখনো আরো 2 জন খুব সহজেই শুতে পারবে। এই তো দেখছি চুলকানির উপর বিষ পোড়া। তোমাদের 3 জনকে নিয়েই আমি হিমশিম খাচ্ছি, আবার তোমরা তোমাদের বান্ধবীদের ডাকবে বলছো? এসবের কোনো দরকার নেই। আমাদের অত বড় বাড়ি নয় যে সবাই মিলে একসঙ্গে এতজন মিলে থাকতে পারবো। এই নাকি তোমার কয়েকদিন পরে বিয়ে, আর তোমার এইটুকু সাংসারিক বুদ্ধি নেই? সুলেখার কথায় রেগে গিয়ে সঞ্জনা সঙ্গে সঙ্গে তার ফোনটা বন্ধ করে পাশে রেখে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুদের সামনে আমাকে নির্বোধ বললে? তুমি কি জানো না ভিডিও কলে কথা বললে ওরা তোমার সব কথাই শুনতে পাবে? ইস, আমার কি লজ্জা করছে। আমি কি করে এবার ওদেরকে মুখ দেখাবো? এত অপমান সহ্য করে আর এখানে থাকা যাবে না। হে উপরওয়ালা, এটা আমি কি শুনলাম? এরা সত্যি এবার এখান থেকে চলে যাবে। যাক বাবা, শেষমেশ একটা খুশির খবর কানে এলো। আজকে রাত্রিবেলা শান্তি করে ঘুমাতে পারবো। কার কথা শুনে তুই রাগ করছিস? এটা কি বৌদির ঘর? এটা আমাদের নিজেদের মাসির ছেলের ঘর। বৌদির আসার আগে আমরা এই ঘরে কতবার আসা যাওয়া করেছি বলতো? বৌদির থেকে বেশি এই ঘরে আমাদের অধিকার আছে। আমাদের যতদিন ইচ্ছা হবে আমরা ততদিন এখানে থাকবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। তোমরা 3 বেলা নিজেদের জন্য আর নিজেদের দাদার জন্য রান্না করে তারপর শপিং এ যেও, বুঝলে? সুলেখার কথা শুনে সঞ্জনা, অর্পিতা আর দীপা 3 জনেই খুব ভয় পেয়ে যায়। তারা সুলেখাকে তাদের সঙ্গে থাকার জন্য মানাতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন সকালবেলা সুলেখা লক্ষ্য করে সঞ্জনার চোখের তলায় বেশ কালি পড়েছে। হঠাৎ কি হলো বুঝতে না পেরে সুলেখা তাকে তার চোখের নিচে কালি পড়ার কারণ জিজ্ঞাসা করে। আর বলো না বৌদি, আমার 2 বোন আমার 2 পাশে শুয়ে কখনো একজন গায়ে পা তুলে দিচ্ছে, আবার কখনো একজন গলায় হাত রেখে দিচ্ছে। এরকম প্রত্যেক দিনই হয়। কোনোদিন ঠিকভাবে না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। তুমি হয়তো আজকে লক্ষ্য করলে। তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো নিচে বিছানা করে একাই ঘুমাই। তুমি নিচে আমার সঙ্গে ঘুমাতে পারতে। আজ থেকে তুমি তাই করো, বুঝলে? সুলেখার কথা মতো সেদিন সঞ্জনা রাত্রিবেলা তার বৌদির সঙ্গে মাটিতে বিছানা করে ঘুমায়। পরের দিন সকালবেলা সঞ্জনার গা হাত খুব ব্যথা করে। তখনই সঞ্জনা বুঝতে পারে সুলেখা এতদিন ধরে কত কষ্ট করে নিচে ঘুমিয়ে তারপরও সকালবেলা গা হাত পা ব্যথা নিয়ে সারাদিন কাজ করে গেছে। সঞ্জনার খুবই কষ্ট হয়। আরো 2-1 দিন এভাবেই কাটে। সঞ্জনা, অর্পিতা আর দীপা প্রত্যেক দিনই ঘুরতে বেরোনোর আগে সুলেখাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক জেদ করে, কিন্তু ঘরের এত কাজ সামলে সুলেখা কোনোদিনই কোথাও যেতে পারে না। একদিন সুলেখা কাজবাজ সেরে ঘরে এসে দেখে মাটিতে করা তার বিছানার উপর বেশ কয়েকটা ব্যাগ রাখা। এ কি, তোমরা এতগুলো জিনিস বিছানার উপর রেখেছো কেন? কখন কোনটা বাইরে থেকে যাবে, তখন বাড়ি ফিরে তোমাদেরই অসুবিধা হবে। এগুলো আমরা নিয়ে যাব, কে বললো তোমাকে? এগুলো সব এখানেই থাকবে। এখানে তোমার আর দাদার জন্য বেশ কিছু জামা আছে, আর এছাড়াও তোমার মেকআপের কয়েকটা জিনিস আছে। আমার বিয়েতে গেলে তোমরা এগুলোই পরবে কিন্তু, ঠিক আছে? এগুলো এখন দেওয়ার কি ছিল? তোমরা যেদিন যাবে সেদিন দিলেই তো হতো। আগে আগে আমাদের জন্য শপিং করে এত টাকা খরচা করে দিলে তোমাদের নিজেদের শপিং করতে যদি অসুবিধা হয়। আর অসুবিধা হবে না বৌদি, আমরা তো কালকেই ফিরে যাচ্ছি। আমাদের যা কেনাকাটি করার ছিল সব হয়ে গেছে। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। অর্পিতার কথা শুনে সুলেখার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার ননদরা বাড়ি ফিরে যাবে শুনে সুলেখার খুবই কষ্ট হয়। পরের দিন সঞ্জনা, অর্পিতা এবং দীপা
তিনজনেই বাড়ি ফিরে গেলে সুলেখার ঘরটা একেবারে ফাঁকা হয়ে যায়। তার কেমন যেন খালি খালি মনে হয়। আর বারবার সঞ্জনাদের থাকাকালীন তাদের সঙ্গে সমস্ত খুনসুটি ঝগড়াঝাটির কথা মনে করতে থাকে। তার ননদরা তাদের বাড়িতে থাকার কারণে কমলেশ্বরও কয়েকদিন বেশ অসুবিধা হয়। তাই ভবিষ্যতে যাতে এরকম সমস্যা না হয় সেই জন্য সে বেশ কিছু টাকা লোন নিয়ে তাদের বাড়িতে আরো 2-1টা ঘর বানানোর ব্যবস্থা করে।